আগামী সপ্তাহে ইরানে আবারও হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র ইসরায়েল। খার্কিভ দখল ও ইউরেনিয়াম উদ্ধারের পরিকল্পনা, দুপক্ষকে আলোচনার টেবিলে ফেরাতে তোড়জোড়। যুদ্ধবিরতির পরও লেবাননে থামছে না ইসরায়েলি আগ্রাসন। 2 দিনের শতাধিক স্থাপনায় হামলা, বাস্তুচ্যুত লাখো মানুষের অনিশ্চিত ভবিষ্যৎ। এবং ট্রাম্পের সতর্কবার্তার পরও নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবি তাইওয়ানের। অস্ত্র বিক্রির অনুমোদন চূড়ান্ত হয়নি, জানালো মার্কিন প্রশাসন। আগামী সপ্তাহে ইরানে আবারও হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মধ্যপ্রাচ্যের 2 কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানায়, শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় দেশটির বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি চলছে। এবারের হামলায় তেহরানের খার্কিভ দখলের পাশাপাশি ভূগর্ভস্থ ইউরেনিয়াম উদ্ধারে কমান্ডো অভিযান চালানোর পরিকল্পনাও বিবেচনায় রয়েছে তাদের। ইরানের সঙ্গে আলোচনা স্থবির হয়ে পড়ায় নতুন করে আবারও সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহ থেকেই হামলা শুরু হতে পারে। মধ্যপ্রাচ্যের 2 কর্মকর্তার বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, তেহরানের বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বড় সামরিক প্রস্তুতি চলছে। সম্ভাব্য অভিযানের মধ্যে রয়েছে ইরানের সামরিক ও অবকাঠামোগত স্থাপনায় ব্যাপক বোমা হামলা, পারস্য উপসাগরে খার্কিভ দখল এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া পারমাণবিক উপাদান উদ্ধারে কমান্ডো অভিযান। মার্কিন কর্মকর্তারা বলছেন, এমন অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এতে ইরানি বাহিনীর সঙ্গে সরাসরি সংঘর্ষের আশঙ্কা রয়েছে। ইরানের সঙ্গে নতুন যুদ্ধের ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারাও। দেশটির টেলিভিশন চ্যানেল 12কে এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, তেল আবিব বেশ কয়েকদিন ধরেই কয়েক সপ্তাহব্যাপী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এখন শুধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় তারা। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী গত বছর ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর ইরানের প্রায় 440 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, যা দিয়ে প্রায় 10টি পারমাণবিক ওয়ারহেড তৈরি সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। যদিও বারবার পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে তেহরান। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও সম্ভাব্য টোল ব্যবস্থা ঘিরে ইরান, যুক্তরাষ্ট্র উপসাগরের দেশগুলোর মধ্যে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। প্রণালীটির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে সমন্বয়ের দাবি করেছে ইরান, যদিও এ বিষয়ে এখনও প্রকাশ্যে কিছু বলেনি মাস্কট। তবে ওয়াশিংটনের দাবি, হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রের পক্ষে রয়েছে ওমান। এতে কূটনৈতিক চাপে পড়েছে উপসাগরের দেশটি। একই সঙ্গে নৌ চলাচল ও নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। গেল 28 ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর 10 সপ্তাহের বেশি সময় ধরে হরমুজ প্রণালী দিয়ে বন্ধ রয়েছে স্বাভাবিক জাহাজ চলাচল। এক সময় এই প্রণালী দিয়েই যেত বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত তেলের 5 ভাগের 1 ভাগ। এখন সেই পথ খোলার শর্ত নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। পাশাপাশি প্রণালীর দক্ষিণ দিকে ওমানের একটি বিচ্ছিন্ন ভূখণ্ড মুসাদ্দাম অবস্থিত হয় অনিবার্যভাবে এই সংকটে জড়িয়ে পড়েছে দেশটিও। ভারতে এক বক্তব্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে ইরান ও ওমানের আঞ্চলিক জলসীমায় অবস্থিত, মাঝখানে কোনো আন্তর্জাতিক জলসীমা নেই। তাই প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে সমন্বয় করছে তারা। জলপথ দিয়ে যাতায়াতকারী প্রতিটি জাহাজকে নিবন্ধনের পাশাপাশি ব্যারেল প্রতি প্রায় $1 হারে ফির দাবি ইরানের। তবে এই প্রণালী ঘিরে এখনও নিজেদের অবস্থান স্পষ্ট করেনি ওমান। যুক্তরাষ্ট্র বলছে, হরমুজে কোনো ধরনের টোল বা ফি ব্যবস্থা গ্রহণযোগ্য নয়। তাদের দাবি, ওমানও একই অবস্থানে রয়েছে। হোয়াইট হাউসের মতে এমন ব্যবস্থা বৈশ্বিক জাহাজ চলাচলের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করবে। পাশাপাশি এ ধরনের পদক্ষেপে নৌ চলাচলে বাধা এলে প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছে তারা। চলমান পরিস্থিতিতে ইরান ও যুক্তরাষ্ট্রের চাপের মুখে পড়েছে ওমান। ওমানের একদিকে ইরানের সঙ্গে ভৌগোলিকভাবে যুক্ত, অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর কৌশলগত অংশীদার। এমন অবস্থায় হরমুজ ইস্যুতে দুপক্ষের চাপের মুখে পড়েছে ওমান। বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালী বিশ্বের তেল পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হওয়ায় এই টানাপোড়েন বৈশ্বিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে। ইরানের প্রস্তাবিত টোল ব্যবস্থা ও নতুন প্রশাসনিক কাঠামো নিয়ে আন্তর্জাতিক আইন ও নৌ চলাচলের স্বাধীনতা প্রশ্নের মুখে পড়েছে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও স্বস্তি ফিরছে না লেবাননে। গোলার শব্দ, ড্রোন হামলা আর অনিশ্চয়তায় দিন পার করছেন দক্ষিণ লেবাননের গৃহহারা শত শত পরিবার। বৈরুতের অস্থায়ী শিবিরের বাসিন্দারা বলছেন, ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও বাস্তবে শান্তির কোনো নিশ্চয়তা নেই।
যুদ্ধবিরতি যেন থমকে আছে সাদা কাগজ আর আলোচনার টেবিলে। লেবানন ও ইসরায়েল সীমান্তে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও কমছে না উদ্বেগ। বৈরুতের অস্থায়ী ক্যাম্পে আশ্রয় নেয়া দক্ষিণ লেবাননের বাসিন্দাদের মধ্যে বাড়ছে হতাশা আর ক্ষোভ। তাদের অভিযোগ, যুদ্ধবিরতি আসলে কোনো চুক্তি নয়, বরং সাজানো নাটক। বাস্তবে পরিস্থিতি এখনও ভয়াবহ। এটি কোনো যুদ্ধবিরতি নয়, এটি একটি ষড়যন্ত্র কিংবা কোনো পরিকল্পিত অভিযান অথবা সাজানো নাটক। কিছুক্ষণ আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছে, আর নাবাতিয়ে ও আশপাশের এলাকায় গোলাবর্ষণ চলছে। তারা কোন যুদ্ধবিরতির কথা বলছে? এখানে কোনো যুদ্ধবিরতি নেই। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন ৪৫ দিনের জন্য যুদ্ধবিরতি মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, আগামী ২ ও ৩ জুন দুই পক্ষের মধ্যে আবারও বৈঠক হবে। পাশাপাশি ২৯ মে থেকে পেন্টাগনের তত্ত্বাবধানে ইসরায়েল ও লেবাননের সেনাবাহিনীর মধ্যে আলাদা সামরিক আলোচনা শুরু হওয়ার কথাও রয়েছে। তবে হিজবুল্লাহ সরাসরি এই আলোচনার বিরোধিতা করছে এবং তারা আলোচনায় অংশ নেয়নি। যুদ্ধবিরতির মধ্যেও থামেনি পাল্টাপাল্টি হামলা। বৈরুতের ওয়াটারফ্রন্ট এলাকায় বাস্তুচ্যুতদের সহায়তায় কাজ করা সমাজকর্মী মারিও সেমান জানান, প্রতিদিনই গোলাবর্ষণ আর হামলার খবর আসছে। যদি হামলাই চলতে থাকে তাহলে মানুষ কিভাবে বিশ্বাস করবে যে যুদ্ধ বন্ধ হয়েছে? ক্যাম্পে থাকা পরিবারগুলোর একটাই দাবি, তারা নিজেদের ঘরে ফিরতে চায়। আমরা আশা করেছিলাম যুদ্ধবিরতি পুরো লেবানন জুড়ে কার্যকর হবে, বিশেষ করে দক্ষিণ লেবাননে। আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দক্ষিণে গোলাগুলি বন্ধ হওয়া, যাতে মানুষ স্বস্তি পায়, আবার সেখানে বসবাস শুরু করতে পারে। একই ধরনের উদ্বেগ দেখা যাচ্ছে বৈরুতের হামার স্ট্রিটের ব্যবসায়ী ও পথচারীদের মাঝেও। তারা এই চুক্তিকে বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছেন। দক্ষিণ লেবাননে গোলাগুলি বন্ধ হওয়াটাই এখন সবচেয়ে জরুরি বলে মনে করছেন বাসিন্দারা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে যুদ্ধবিরতি কার্যকরের পরও নিহতের সংখ্যা ৪০০-র কাছাকাছি। তাই নতুন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর খবরেও স্বস্তি পাচ্ছেন না বাস্তুচ্যুত লেবানিজরা। ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক হামলায় সৌদি আরব ও কাতারকে পাশে টানতে চেয়েছিল সংযুক্ত আরব আমিরাত। তবে সেই প্রস্তাব সরাসরি নাকচ করেন সৌদি যুবরাজ সহ উপসাগরীয় নেতারা। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। বলা হচ্ছে, ইরান যুদ্ধ উপসাগরীয় মিত্রদের মধ্যে ঐক্যের বদলে বিভাজন আরও বাড়িয়ে দিয়েছে। একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে আবারও আলোচনায় এসেছে আবুধাবি। ইরান যুদ্ধ মধ্যপ্রাচ্যে শুধু আঞ্চলিক উত্তেজনাই বাড়ায়নি, উপসাগরীয় মিত্রদের মধ্যেও তৈরি করেছে নতুন বিভাজন। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। ব্লুমবার্গের ওই প্রতিবেদনে বলা হয়, গেল ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরপরই ইরানের বিরুদ্ধে সমন্বিত সামরিক জবাব দিতে সৌদি আরব ও কাতারকে চাপ দেন আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সহ উপসাগরীয় নেতাদের সঙ্গে একাধিক ফোনালাপও করেন। তবে সৌদি আরব সহ অন্য দেশগুলো সেই প্রস্তাবে সাড়া দেয়নি। প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে উপসাগরীয় দেশগুলোর দিকে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়লে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে আমিরাত। দেশটিতে প্রায় ৩,০০০ ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হানার দাবি করা হয়েছে। পরবর্তীতে সৌদি আরব ও আমিরাত দুই দেশই ইরানের ওপর পাল্টা হামলা চালালেও তা ছিল আলাদা আলাদা। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ উপসাগরীয় ঐক্য গড়ার পরিবর্তে রিয়াদ ও আবুধাবির মধ্যে দূরত্ব আরও বাড়িয়েছে। এদিকে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে আবারও আলোচনায় এসেছে আমিরাত। প্রতিবেদনের তথ্য অনুযায়ী যুদ্ধের মধ্যেই তেল আবিবের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করেছে আবুধাবি। মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির দাবি, ইরানি হামলা ঠেকাতে আমিরাতে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ও সেনা পাঠিয়েছিল ইসরায়েল। যদিও যুদ্ধ চলাকালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর আমিরাত সফরের দাবি আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে আবুধাবি। তাইওয়ানকে যুক্তরাষ্ট্র স্বাধীনতা ঘোষণা না করার আহ্বান জানালেও স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে প্রেসিডেন্ট লাই চিং-তের কার্যালয়। অস্ত্র বিক্রি ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে তাইপে। এদিকে অস্ত্র বিক্রি অনুমোদনের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলেও জানিয়েছেন ট্রাম্প। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে তাইওয়ান ইস্যুতে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের পর ট্রাম্প বলেন, তাইওয়ানের স্বাধীনতা চান না এবং অঞ্চলটিতে উত্তেজনা কমাতে চান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কৌশলগত অস্পষ্টতা নীতিও বহাল থাকবে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালস জানিয়েছেন, তাইওয়ান নিয়ে ওয়াশিংটন কোনো নতুন প্রতিশ্রুতি দেয়নি। তার ভাষায়, যুক্তরাষ্ট্র বর্তমান অবস্থান বজায় রাখতে চায় যাতে পরিস্থিতি আরও উত্তপ্ত না হয়। তবে তাইওয়ানের জন্য বড় অস্ত্র বিক্রির অনুমোদনের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলেও জানিয়েছেন ট্রাম্প।
এদিকে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের কার্যালয় বলছে তাইওয়ান একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্র। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহযোগিতা ও অস্ত্র সহায়তার প্রশংসা করেছে। তাইপের দাবি, চীনের সামরিক তৎপরতাই ইন্দো প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতার সবচেয়ে বড় হুমকি। চীন বরাবরই তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করে আসছে। বেজিংয়ের দাবি, তাইওয়ান চীনেরই অংশ এবং প্রয়োজন হলে শক্তি প্রয়োগ করেও দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়া হবে। বিশ্লেষকদের মতে, তাইওয়ানকে ঘিরে যুক্তরাষ্ট্র চীনের এই কূটনৈতিক ভারসাম্যই এখন ইন্দো প্যাসিফিক অঞ্চলের অন্যতম বড় ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ। অভিবাসী বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাজ্য। শনিবার লন্ডনে কট্টর ডানপন্থীদের এই বিক্ষোভে অংশ নেন লাখো মানুষ। একই দিন নাগবা দিবসে সমাবেশ করেন ফিলিস্তিনপন্থীরা। এই দুই কর্মসূচি ঘিরে দেশটির ইতিহাসে রেকর্ড 4000 পুলিশ সদস্য মোতায়েন করা হয়। স্থানীয় সময় শনিবার মধ্য লন্ডনের রাস্তায় লাখো মানুষের ঢল নামে, হাতে ব্রিটিশ ও ইংলিশ পতাকা। যুক্তরাজ্যের কট্টর ডানপন্থী রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত টমি রবিনসনের নেতৃত্বে ইউনাইট দ্য কিংডম নামের র্যালিটি হেলবোর্ন থেকে শুরু হয়ে পার্লামেন্ট স্কয়ারে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা অভিবাসন বন্ধ ও ইউরোপীয় মানবাধিকার কনভেনশন থেকে বেরিয়ে আসার দাবি জানান। সবার আগে অভিবাসীবাহী নৌকা আসা বন্ধ করতে হবে, আর ব্রিটেনের জনগণকে অগ্রাধিকার দিতে হবে। আমি চাই ইংল্যান্ড আবার ইংল্যান্ডের মতো হয়ে উঠুক। রাজনীতিবিদরা বর্তমান ও ভবিষ্যতে শুধু আমাদের কথাই ভাবে। একই দিন লন্ডনে আরেকটি সমাবেশ করেন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। নাগবা দিবস উপলক্ষে এই সমাবেশে ফিলিস্তিনের পতাকা ও কট্টর ডানপন্থী বিরোধী প্লাকার্ড প্রদর্শন করেন অংশগ্রহণকারীরা। ফিলিস্তিনিদের অধিকারের দাবিতে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। গণহত্যা একটি ঘৃণ্য বিষয়। আমাদের পুরো সমাজটাই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। ম্যান্ডেলসন, কিয়ার স্টারমারের মতো ব্যক্তিরা এই ভয়ঙ্কর দুর্নীতির মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে আছে। এদিকে একই দিনে দুটি পরস্পর বিরোধী মিছিল ঘিরে নিরাপত্তা নিয়ে বড় চ্যালেঞ্জে পড়ে দেশটির আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। নিরাপত্তা জোরদারে বাইরের অঞ্চল থেকেও আনা হয় অতিরিক্ত পুলিশ। মোতায়েন করা হয় প্রায় 4000 পুলিশ সদস্য, যা দেশটির ইতিহাসে বিরল। যুক্তরাষ্ট্রের জ্বালানি অবকাঠামোয় নতুন সাইবার আতঙ্ক। একাধিক অঙ্গরাজ্যে গ্যাস স্টেশনের জ্বালানি ট্যাঙ্ক পর্যবেক্ষণ ব্যবস্থায় অনুপ্রবেশের ঘটনায় ইরান সমর্থিত হ্যাকারদের সন্দেহ করছে মার্কিন কর্মকর্তারা। যদিও এতে সরাসরি ক্ষয়ক্ষতি হয়নি, তবে গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে ওয়াশিংটনে। মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনার মধ্যেই তেহরানের বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ তুলেছে ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে গ্যাস স্টেশনগুলোর জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্কের মনিটরিং সিস্টেমে অনুপ্রবেশ করে ইরান ঘনিষ্ঠ হ্যাকাররা। তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, হ্যাকাররা অনলাইনে উন্মুক্ত ও পাসওয়ার্ডবিহীন অটোমেটিক ট্যাঙ্ক গেজ বা এটিজি সিস্টেমে ঢুকে কিছু ডিসপ্লে রিডিং পরিবর্তন করলেও জ্বালানির প্রকৃত মাত্রা বদলাতে পারেনি। তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, এ ধরনের প্রবেশাধিকার ব্যবহার করে গ্যাস লিকের মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি আড়াল করা সম্ভব। এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো বিস্ফোরণের তথ্য পাওয়া না গেলেও যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামো কতটা ঝুঁকির মধ্যে রয়েছে তা আবারও সামনে এসেছে। তদন্তকারীরা বলছেন, অতীতে গ্যাস ট্যাঙ্ক ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার ইতিহাস থাকায় ইরানকে প্রধান সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে। যদিও পর্যাপ্ত ফরেনসিক প্রমাণ না থাকায় কে দায়ী তা শনাক্ত করা কঠিন বলে সতর্ক করেছেন কর্মকর্তারা। 2023 সালে হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রের পানি সরবরাহ ব্যবস্থায় ইরান সমর্থিত হ্যাকারদের হামলার অভিযোগ তোলে ওয়াশিংটন। সাইবার নিরাপত্তা গবেষকরা বলছেন, দীর্ঘদিন ধরেই ইরানি হ্যাকার গোষ্ঠীগুলো তেল, গ্যাস, পানি ও পরিবহন খাতে দুর্বল সিস্টেম খুঁজে হামলা চালিয়ে আসছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে ইরানের সাইবার তৎপরতা আরও দ্রুত ও আক্রমণাত্মক হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের তেল গ্যাস স্থাপনা, পানি সরবরাহ ব্যবস্থা, চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান, এমনকি এফবিআই কর্মকর্তাদের ব্যক্তিগত ইমেইলেও হামলার অভিযোগ উঠেছে তেহরান ঘনিষ্ঠ গোষ্ঠীগুলোর বিরুদ্ধে। যদিও এসব অভিযোগের বিষয়ে এখনো কিছু জানায়নি ইরান। এদিকে ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারে ফিলিস্তিনের পতাকা ঝুলানোর ঘটনায় 6 জনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সময় শুক্রবার একটি পরিবেশবাদী ও সামাজিক সংগঠনের সদস্যরা নিরাপত্তা ব্যবস্থাকে পাশ কাটিয়ে পতাকা টাঙালে উত্তেজনা শুরু হয়। সাময়িকভাবে টাওয়ার এলাকায় পর্যটক চলাচল সীমিত করে কর্তৃপক্ষ। পরে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে সংশ্লিষ্টদের আটক করে। পুলিশ জানায়, অনুমতি ছাড়া সংরক্ষিত এলাকায় প্রবেশ এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়।